হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার। এ টু জেড জিএস সেন্টারের মূল লক্ষ্য হচ্ছে পরীক্ষার্থীদের জিকে ভীতি দূর করে পরীক্ষায় সফলতা অর্জনের পথকে সুগম করা। আর এই কারণে আমরা প্রত্যহ বিভিন্ন বিষয়ের উপরে, যেমন জিওগ্রাফি, পলিটি, বায়োলজি, কেমিস্ট্রি, ওয়ার্ল্ড ম্যাপ, হিস্ট্রি, ইকোনমি, ফিজিক্স, স্ট্যাটিক জিকে ইত্যাদি বিষয়ের উপরে মাল্টিপল চয়েসের ব্যাখ্যামূলক ক্লাস এবং কনসেপচুয়াল ক্লাস দিয়ে থাকি। তাহলে আজকে আমরা যে ক্লাস নিয়ে আলোচনা করব বা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফির আমরা চ্যাপ্টার অনুসারে পরপর আলোচনা করে যাচ্ছি। আজকে আমরা জিওগ্রাফির বনভূমি সম্পর্কে আলোচনা করব। বনভূমি জিওগ্রাফির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে বিভিন্ন পরীক্ষায় ডব্লিউবি, কেপি, ডব্লিউবিসিএস, পিএসসি, রেল সমস্ত পরীক্ষাতে কোশ্চেন এসে থাকে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় জিওগ্রাফি, ফরেস্ট্রি বা বনভূমি। তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন, ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশান সি হচ্ছে আনসার, দেরাদুনে। দেরাদুন কোন রাজ্যের রাজধানী? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী হচ্ছে দেরাদুন। আর এই দেরাদুনে ভারতের বনভূমির গবেষণা কেন্দ্র অবস্থিত। 2 নম্বর কোশ্চেন, ভারতের বনভূমির পরিমাণ কত শতাংশ? অপশান বি হচ্ছে আনসার, ভারতের বনভূমির পরিমাণ 23%। 23%-এর একটু বেশি, অর্থাৎ 23 থেকে 24%-এর মধ্যে ভারতের বনভূমির পরিমাণ। তবে কোন একটি দেশের স্বাভাবিক বনভূমির পরিমাণ হচ্ছে 33%। তাহলে ভারতে কত শতাংশ বনভূমি স্বাভাবিকের তুলনায় কম রয়েছে? 10% বনভূমি স্বাভাবিকের তুলনায় কম রয়েছে। ভারতের সবথেকে বেশি বনভূমি রয়েছে কোন রাজ্যে? কয়েকটা রাজ্য দিয়ে রয়েছে, এর মধ্যে কোন রাজ্যে ভারতের সবথেকে বেশি বনভূমি রয়েছে? অপশান বি হচ্ছে আনসার, মধ্যপ্রদেশে ভারতের সবথেকে বেশি বনভূমি রয়েছে। মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণ 77,500 বর্গ কিমি, প্রায় সব থেকে বেশি 77,500 বর্গ কিলোমিটার জুড়ে মধ্যপ্রদেশে প্রায় বনভূমি অবস্থান করেছে। এবং দ্বিতীয় স্থানে অবস্থান করেছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ বনভূমির পরিমাণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবথেকে বেশি বনভূমি রয়েছে কোন রাজ্যে? আমাদের ভারতে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এই 8টা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবথেকে বেশি বনভূমি রয়েছে কোন রাজ্যে? অপশান সি হচ্ছে আনসার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবথেকে বেশি বনভূমি রয়েছে। আর এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে বনভূমি রয়েছে সেই বনভূমি হচ্ছে চিরহরিত বৃক্ষের বনভূমি, অর্থাৎ সারা বছর এই গাছের পাতা সবুজ থাকে, অর্থাৎ পাতা একসঙ্গে ঝরে যায় না। তাহলে অপশান সি হচ্ছে আনসার। শতাংশের বিচারে ভারতের কোন রাজ্যে বেশি বনভূমি রয়েছে? হিমাচল প্রদেশ, অরুণাচল, মিজোরাম, মণিপুর। অপশান সি হচ্ছে আনসার, শতাংশের বিচারে ভারতের সবথেকে বেশি বনভূমি রয়েছে মিজোরাম রাজ্যে। এই রাজ্যে শতাংশের বিচারে প্রায় 84% বনভূমি অবস্থান করেছে। এবং দ্বিতীয় স্থানে শতাংশের বিচারে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এতে বনভূমির পরিমাণ রয়েছে 79%। এবং তৃতীয় স্থানে অবস্থান করেছে মণিপুর। কোন রাজ্য আছে? মণিপুর তৃতীয় স্থানে রয়েছে। তাহলে প্রথম শতাংশের বিচারে মিজোরাম, দ্বিতীয় অরুণাচল প্রদেশ, তৃতীয় মণিপুর রাজ্য।
ভারতের সবথেকে কম বনভূমি রয়েছে কোন রাজ্যে? কমেন্ট করে সবাই জানাও। আমাদের A to Z জিএস সেন্টারে জিওগ্রাফির চ্যাপ্টার অনুযায়ী মাল্টিপল চয়েসের ব্যাখ্যামূলক ক্লাস চলছে এবং প্রত্যহ বিভিন্ন সাবজেক্টের উপরে এই ধরনের ক্লাস আপলোড করা হবে। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। কথা দিচ্ছি যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে বড় বড়, তাদের থেকে ভালো ক্লাস অবশ্যই প্রোভাইড করাবো। ভারতের সবথেকে কম বনভূমি রয়েছে অপশন সি আনসার হরিয়ানা। সব থেকে কম রয়েছে হরিয়ানা এবং কমের দিক থেকে দ্বিতীয় হচ্ছে পাঞ্জাব। পৃথিবীর ফুসফুস কোন বনভূমিকে বলা হয়? অপশন বি আনসার অ্যামাজন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয়। তাহলে অ্যামাজন বনভূমি কোন মহাদেশে অবস্থান করেছে? অ্যামাজন বনভূমি দক্ষিণ আমেরিকা। মহাদেশে অবস্থান করেছে। আর দক্ষিণ আমেরিকা মহাদেশের ব্রাজিলে অ্যামাজন বনভূমি রয়েছে। আর এই অ্যামাজন বনভূমি বিভিন্ন প্রজাতির সাপ, পাখি, পশুর জন্য বিখ্যাত এবং অ্যামাজন হচ্ছে একটি চিরহরিৎ বৃক্ষের বনভূমি। আর পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় 20% অক্সিজেন এই অ্যামাজন বনভূমি থেকে নির্গত হয়ে থাকে। এই কারণে অ্যামাজন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয়েছে। ভারতের কোন অঞ্চলে চিরহরিৎ বৃক্ষের বনভূমি রয়েছে? ছত্তিশগড়, কাশ্মীর, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, মধ্যপ্রদেশ। অপশন সি হচ্ছে আনসার। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে চিরহরিৎ বৃক্ষের বনভূমি রয়েছে। তাহলে আমরা চিত্র এঁকে দেখার চেষ্টা করি। এটা হচ্ছে ভারতের পশ্চিমঘাট পর্বত। আর এই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয় আর নিরক্ষীয় অঞ্চলে কাছাকাছি বলে উষ্ণতাও বেশি। আর যেখানে উষ্ণতা এবং বৃষ্টিপাত বেশি সেই অঞ্চলে চিরহরিৎ বৃক্ষের বনভূমি জন্মাবে। তাই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ভারতের চিরহরিৎ বৃক্ষের বনভূমি রয়েছে। কোন বনভূমিকে চিরগোধূলির বনভূমি বলা হয়? অপশন ডি হচ্ছে আনসার। চিরহরিৎ বৃক্ষের বনভূমিকে চিরগোধূলির বনভূমি বলা হয়। তাহলে কেন বলা হয়? চিরহরিৎ বৃক্ষের বনভূমিতে গাছের পাতাগুলো বেশ বড় হয় এবং ঘন হয় বনভূমি। এই কারণে সূর্যের আলো বনভূমির তলদেশে প্রায় পৌঁছায় না বললেই চলে। তাই দিনের বেলায় বনভূমির নিচে বা তলদেশে অন্ধকারাচ্ছন্ন থাকে। এই কারণে চিরহরিৎ বৃক্ষের বনভূমিকে চিরগোধূলির বনভূমি বলা হয়েছে। যেমন অ্যামাজন বনভূমি চিরগোধূলির বনভূমি, কেননা চিরহরিৎ বৃক্ষের বনভূমি ওটা। যারা A to Z জিএস সেন্টার দেখছো তারা কমেন্টে অবশ্যই জানাবে কোন ধরনের ক্লাস হলে তোমাদের সুবিধা হয় এবং কোন কোন সাবজেক্টের ক্লাস দিলে সুবিধা হয়, তাহলে সেই সাবজেক্টগুলোর ক্লাস বাড়িয়ে দেওয়া হবে। আইরনউড কোন শ্রেণীর বৃক্ষ? আইরনউড সরলবর্গীয় বৃক্ষ। অপশন এ হচ্ছে আনসার। চিরহরিৎ বৃক্ষের বনভূমি, এটা নয়। আইরনউড অপশন বি চিরহরিৎ বৃক্ষের বা চিরহরিৎ বৃক্ষ। এছাড়া রয়েছে রোজউড, রবার, মেহগনি, এই গাছগুলো হচ্ছে চিরহরিৎ বৃক্ষ। অপশন বি হচ্ছে আনসার। ভারতের সবথেকে বেশি কোন শ্রেণীর বনভূমি রয়েছে? ভারতের সবথেকে বেশি পর্ণমোচী বৃক্ষের বনভূমি রয়েছে। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে কোন শ্রেণীর বনভূমি রয়েছে? তাহলে আমরা একটু আগে চিত্র এঁকে দেখালাম। পশ্চিমঘাট পর্বতের এটা হচ্ছে পশ্চিম ঢাল এবং এটা হচ্ছে পূর্ব ঢাল। যেহেতু পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়
তখন এই বায়ু যখন পূর্ব ঢালে গিয়ে পৌঁছায় তাতে জলীয় বাষ্প কম থাকে, তাই সেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম হয়। তাই পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে আর্দ্র পর্ণমোচী বৃক্ষের বনভূমি সৃষ্টি হয়েছে, কিন্তু পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে চিরহরিৎ বৃক্ষের বনভূমি সৃষ্টি হয়েছে। তাহলে অপশান বি হচ্ছে আনসার। চন্দন গাছ কোন শ্রেণীর উদ্ভিদ? চন্দনদস্যু ব্রাহ্মণের নাম সবাই শুনেছ, তাহলে সেই যে চন্দন গাছ কাটতো সেই চন্দন গাছ কোন শ্রেণীর বৃক্ষ? অপশান বি আনসার। পর্ণমোচী উদ্ভিদ হচ্ছে চন্দন গাছ, যেমন ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলোতে, মধ্যপ্রদেশ চন্দন কাঠ জন্মে থাকে। মরু উদ্ভিদকে কি বলা হয়? অপশান ডি হচ্ছে আনসার। মরু উদ্ভিদকে বলা হয় জেরোফাইট। এছাড়াও এইগুলো আমাদের জানতে হবে। স্বাভাবিক উদ্ভিদকে অর্থাৎ স্থলজ উদ্ভিদকে বলা হয় মেসোফাইট। জলজ উদ্ভিদকে বলা হয় হাইড্রোফাইট। পাথরে জন্মানো উদ্ভিদকে বলা হয় লিথোফাইট। আর মরু অঞ্চলে জন্মানো উদ্ভিদকে বলা হয় জেরোফাইট। যেমন মস, ফার্ন এই উদ্ভিদগুলো পাথরে জন্মে থাকে, তাহলে ওগুলো কি হবে? লিথোফাইট। আর আমাদের স্বাভাবিক উদ্ভিদ যেমন আমজাম, কাঁঠাল এগুলো হচ্ছে মেসোফাইট। হাইড্রোফাইট জলজ উদ্ভিদ, কচুরিপানা, পদ্ম এগুলো হচ্ছে হাইড্রোফাইট। শ্বাসমূল ও ঠেসমূল কোন শ্রেণীর উদ্ভিদে দেখা যায়? অপশান ডি হচ্ছে আনসার। ম্যানগ্রোভ উদ্ভিদে শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায়। তাহলে ম্যানগ্রোভ উদ্ভিদ কোন অঞ্চলে জন্মায়? সমুদ্রের উপকূলে লবণাক্ত মৃত্তিকাতে ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায়। আর যেহেতু কাদা অঞ্চলে জন্মায় তাই গাছগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে গাছের চারিদিকে ঠেকনা হিসেবে তোমার শ্বাসমূল এবং ঠেসমূল, এগুলো হচ্ছে ঠেসমূল। আর মাটির তলা থেকে যে মূলগুলো বেরিয়ে আসে অক্সিজেন সংগ্রহের জন্য সেটা হচ্ছে শ্বাসমূল। তাহলে ম্যানগ্রোভ উদ্ভিদে এই শ্বাস এবং ঠেসমূল লক্ষ্য করা যায় বা দেখা যায়। হিমালয় পর্বতের 1000 মিটার থেকে 3000 মিটার পর্যন্ত উচ্চতায় কোন উদ্ভিদ জন্মায়? অপশান বি সরলবর্গীয় উদ্ভিদ জন্মায় হিমালয়ের 1000 থেকে 3000 মিটার উচ্চতার মধ্যে। সরলবর্গীয় উদ্ভিদ কি? নরম কাঠের উদ্ভিদ হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ। জুনিপার, রডেনড্রন ইত্যাদি কোন শ্রেণীর উদ্ভিদ? অপশান এ হচ্ছে আনসার, এটা আনসার হবে না, আলপীয় উদ্ভিদ। অপশান বি হচ্ছে আনসার, আলপীয় উদ্ভিদ। জুনিপার, রডেনড্রন হচ্ছে আলপীয় উদ্ভিদ। তাহলে অপশান বি হচ্ছে আনসার, আলপীয় উদ্ভিদ। আলপীয় উদ্ভিদ কেন বলা হয়েছে? কারণ আল্পস নামক পর্বতে এই রডেনড্রন, জুনিপার ইত্যাদি গাছের প্রাধান্য দেখা যায়। এই কারণে পৃথিবীর যে অঞ্চলেই এই গাছ জন্মায় তাকে আলপীয় উদ্ভিদ বলা হয়। কোন ধরনের বনসৃজনকে ইকো ফরেস্ট্রি বলা হয়? অপশান সি হচ্ছে আনসার, কৃষি বনসৃজনকে ইকো ফরেস্ট্রি বলা হয়। কারণ হচ্ছে কৃষি বনসৃজনে যে গাছগুলো লাগানো হয় তা থেকে একদিকে অর্থ এসে থাকে, অন্যদিকে পরিবেশ দূষণ রোধ হয়ে থাকে বা পরিবেশ স্বচ্ছ হয়ে থাকে। এই কারণে কৃষি বনসৃজনকে ইকো ফরেস্ট্রি বলা হয়েছে। ক্রিকেট ব্যাট কোন শ্রেণীর বনভূমির কাঠ থেকে তৈরি করা হয়ে থাকে? অপশান এ সরলবর্গীয় বৃক্ষের বনভূমি থেকে ক্রিকেট ব্যাট তৈরি করা হয়ে থাকে। কারণ সরলবর্গীয় অঞ্চলে যে নরম কাঠ জন্মায় সেই কাঠ থেকেই ক্রিকেট ব্যাট, দেশলাইয়ের কাঠি, বাক্সের যে প্লাইবোর্ড সেগুলো তৈরি করা হয়।
শেষ কোশ্চেন, গ্রিন মাফলার কাকে বলা হয়? রাস্তার দুই ধারে গাছ লাগালে, হাসপাতালে, স্কুলে, বাড়ির পাশে গাছ লাগালে। অপশান এ হচ্ছে আনসার। রাস্তার দুই ধারে গাছ লাগালে তাকে বলা হয় গ্রিন মাফলার। কারণ রাস্তার ধারে যে গাছগুলো লাগানো হয় সেই গাছগুলো একদিকে যেরকম পরিবেশ দূষণ রোধ করে, অপরদিকে শব্দ দূষণও রোধ করে থাকে। এই কারণে রাস্তার দুই ধারের গাছগুলোকে বলা হয় গ্রিন মাফলার। তাহলে আজকের মতো এখানেই আমাদের ক্লাস শেষ করা হচ্ছে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং কোন সাবজেক্টের ক্লাস, মাল্টিপল চয়েস না কনসেপচুয়াল ক্লাস, কোনটা দিলে সুবিধা হবে তা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর সেই অনুযায়ী ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।